আর এই ফাঁকে যাদের তাড়াতে পেরে আপনারা খুব মহা আনন্দে আছেন, তারা কিন্তু ঢুকে পড়বে। প্রতিটা জায়গায় নিজেকে ওই সাংবিধানিক সরকার বলে নিয়ে আসে, আইনের জালে নিজেদেরকে জড়াই ফেলেছে। পরবর্তীতে এমন এক সময় আসবে যে প্রতিবার আপনি সংবিধান লঙ্ঘন করার দায় এই প্রত্যেকটা লোকের বিচার হতে পারবে। এটাই নিয়ম। আজকে এখন মনে করেন গাইড যদি বলতেছেন কেন, এই যে আমি আদালতকে আমি অসম্মান করছি না, কিন্তু আপনি আমাকে বলেন এই হাইকোর্ট একসময় আওয়ামী লীগ যেভাবে চাইছে সেভাবে হয় নাই, সেভাবে কাজ করে নাই, করছে। অন্তর্বর্তীকালীন সরকার যা চাইছে সেভাবে কাজ করে নাই, করছে। এখন এই সরকারের মতো করে কাজ করতেছে। এখন বলবেন এটা তুমি তো বলতে পারো না, তুমি বিচার বিভাগ নিয়ে তোমার মন্তব্য করতে পারো না। পারি না, কিন্তু আমরা তো দেখতেছি না আমরা। আমি সিম্পল কথাটা বলি, গণভোট আমি আগেও বলেছি, আরেকবার বলি, গণভোট প্রথমত এটা অবৈধ ছিল। আদেশটা ধরলাম বৈধ, আমি ধরলাম আদেশটা বৈধ ছিল। যদি বৈধ আদেশ হয়, অধ্যাদেশ ছিল, ওটা কি পরে আইনে পরিণত হয়েছে? যদি না হয় তাহলে ওটার যে কার্যকারিতা, ওটার যে আফটার ইফেক্ট সব তো বাতিল হয়ে যাবে। ওই ঠিক আছে, এত যদি আপনার গণভোটের প্রেম থাকে, বলেন না গভর্নমেন্টকে আরেকটা গণভোট দেওয়া আজকে, বলেন আরেকটা গণভোট আজকে হোক, ওই প্রশ্নগুলি নিয়ে আবার গণভোট হোক, একই প্রশ্নের উপরে দেখেন, একই প্রশ্ন হোক না। ওনারা তো ওই প্রশ্নগুলি প্রেমে পড়ে গেছে। যে প্রশ্নগুলি উনি বললেন উনি সব বুঝছেন, উনি তো বুঝবেন, কারণ উনি তো আইনজ্ঞ, উনি বুঝবেন। কিন্তু আমি তো আইনজ্ঞ না, আমি তো বুঝি না। আমার বুঝান না, আপনি কেমন পারেন আমার বুঝান। ওখানে বলছে সাংবিধানিক পদগুলো কিভাবে নির্বাচিত হবে বলা হয়েছে। এই প্রত্যেকটা সাংবিধানিক পদের নির্বাচনের প্রত্যেকটা ইয়েতে আইটেমে বিএনপি নোট অফ ডিসেন্ট দিচ্ছে। যদি বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে থাকে তাহলে সেটা গণভোটের প্রশ্ন হিসেবে আসে কিভাবে আসে বলুন। উনি আমি শুনতে চাই ওনার কাছ থেকে ব্যাখ্যাটা উনি দেন ভাই। তবুও মানলাম যে ওই প্রশ্নগুলির চেয়ে ভালো প্রশ্ন পৃথিবীতে আর কেউ বানাইতে পারবে না। আলিয়া সাহেব সম্বন্ধে বললেন না, আলিয়া সাহেবকে আমি খুব ভালো মতো চিনি। কি কারণে জানেন? আমি ওনার ডাইরেক্ট স্টুডেন্ট। আমি কি আইনের ছাত্র ছিলাম? না। আমি কি পলিটিক্যাল সায়েন্স ছাত্র ছিলাম? না। আমি ছিলাম জার্নালিজমের ছাত্র। ঢাকা ইউনিভার্সিটিতে আলিয়া সাহেব জার্নালিজমের টিচার ছিলেন। পরে বিদেশে যায়নি, ওখানে মাস্টারি করার জন্য পলিটিক্যাল সায়েন্সে কি করছেন না করছেন আমি বলতে পারবো না। তো উনি হলেন কি আমাদের দেশের সবচেয়ে বড় সংবিধান বিশেষজ্ঞ। আমাদের এখানে শাহাদিন মালিক কিছু জানে না, আলিরিয়াজ জানে। জার্নালিজম থেকে মাস্টার্স করছে ঢাকা ইউনিভার্সিটিতে, এখানে মাস্টারি করছে। আমার টিচার ছিল, আমার ক্লাস টিচার ছিল। কাজে উনি কেমন লোক, কত জ্ঞানী, কতটুকু জ্ঞানী আর কতটুকু প্রকাশে উনি করেন এটা আমি খুব ভালো মতো জানি। আমার এটা বুঝাইতে হবো না। কিন্তু আমি এটা অন্য কথা বলতেছি যে আপনারা যদি চান ভাই করেন না, আবার এখন দেন। বাংলাদেশে 4টা গণভোট হয়েছে, 4টা। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি 4টা গণভোটে ভোট দেওয়ার সুযোগ পাইছি। প্রথমবার যখন দিয়েছি তখন আমার বয়স হয় নাই, তাও দিছিলাম। স্যার বলছে দাও, দিয়ে ভোট দিয়ে আসছি। তো ঠিক আছে, আর বাকিগুলি আমি ভোট দিছি রে ভাই। এই 4টা গণভোটে জিয়াউর রহমান থেকে শুরু করে যারা বিএনপি করেন তারা দুঃখ পাবেন। জিয়াউর রহমানের গণভোট, এরশাদের গণভোট এবং শাহাবুদ্দিন সাহেবের আমলে গণভোট এবং এই গণভোট, এই 4টা গণভোটের মধ্যে জেনুইন গণভোট যদি কোনটা হয়ে থাকে সেটা হলো শাহাবুদ্দিন সাহেবের গণভোটটা। ওটা একটা জেনুইন গণভোট ছিল। আর বাদ বাকি সবগুলি হলো গিয়া এই তারিনের হুজুগে। আপনার প্রশ্নটি আমি একটু রাখতে চাই আমাদের সঙ্গে জুমে সংযুক্ত অতিথি ব্যারিস্টার নজির আহমেদ আপনার কাছে। আপনি কি শুনছেন ব্যারিস্টার নজির আহমেদ? আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। যারা মাসুদ কামাল আপনার কাছে যে প্রশ্নগুলো রেখেছে গণভোট সংক্রান্ত, আপনি শুনছিলেন, আশা করি আপনার উত্তরটা শুনতে চাই। নওয়াজের ধন্যবাদ। মাসুদ কামাল সাহেব বেশ কিছু জিনিসের সাথে একমত হয়েছেন, আবার কিছু জিনিসে দ্বিমত পোষণ করেছেন, করতেই পারেন, উনি সিনিয়র সাংবাদিক। আর ডক্টর আলিদিয়া সাহেব এবং ডক্টর স্বাধীন মালিক দুজনই আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাদের সাথে যোগাযোগ আছে। তো আমি পার্সোনাল ব্যাপারে যেতে চাই না। তবে আমি একটা তথ্য দেই যে সংবিধান জানতে হলে মানে আইনের ছাত্র হতে হবে এমন না। বাংলাদেশের অত্যন্ত বিদগ্ধ বিচারপতি শাহাবুদ্দিন সাহেব হাইকোর্টের বিচারপতি ছিলেন, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি রাষ্ট্রপতি ছিলেন এবং কেয়ারটেকার গভর্নমেন্টের অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন 90-তে। ওনার কিন্তু ল ডিগ্রি ছিল না, আইন পড়েন নাই, ইউনিভার্সিটিতে কোনোদিন ল পড়েন নাই, ইয়েট হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট জাস্টিসেস অফ বাংলাদেশ। তো এজন্য পড়তেই হবে না। আর তাছাড়া আলিরিয়াজ সাহেব তো একা ছিলেন না, সেখানে একটা কমিটি ছিল এবং উনি চেয়ার করেছেন।
আচ্ছা, আমি যাই ওই যে আমার গণভোটের আইনজীবী প্রশ্ন বন্ধু চারটি সম্বন্ধে আপনার কাছে আসলে আমি আসছি একটা একটা করে। এরপরে ওই যে আইনজীবী বন্ধু যিনি বলছেন যে হালাল, আসলে দেখেন উনি তো অ্যাডভোকেট, হালাল শব্দ হারাম শব্দ এটা আইনি ভাষা না। আর তাছাড়া আপনি যদি অধ্যাদেশ বাতিল করেন বা অধ্যাদেশ যদি না মানে, তাহলে তো অনেক কিছু মানতে পারবেন না। ডক্টর ইউনূস সাহেবের গত 2 বছরের অধ্যাদেশ বাতিল করলে তো কিছুই থাকে না। ইভেন যে ইলেকশনটা হলো গণভোটের সাথে, সেটাও তো অধ্যাদেশের ভিত্তিতে হয়েছে। সুতরাং কিছু মানবেন কিছু মানবেন না, যেটা আমার পক্ষে যায় ওইটা মানবেন না। আর তাছাড়া রাজনীতিবিদরা তো হবেন স্ট্রেট ফরওয়ার্ড, জনগণকে পাবলিককে আপনি মিসলিড করতে পারবেন না। ব্রিটিশ পার্লামেন্টে একজন মন্ত্রী বা এমপি যদি পাবলিককে মিসলিড করে শুধুমাত্র এই জন্য তার মন্ত্রিত্ব, প্রধানমন্ত্রিত্ব চলে যায় এবং চলে গেছে, অতীতে একাধিক উদাহরণ আছে। তো আপনি ইলেকশনের আগে আপনার দিলে আরেকটা, মুখে বললেন একটা, তাহলে এটা কি হলো? ওই যে একটা আছে যে পলিটিশিয়ানস টেন্ড টু প্রমিস টু বিল্ড এ ব্রিজ ওয়্যার দেয়ার ইজ নো রিভার। তো এটা হয়ে গেল না, যে নদী যেখানে নাই সেখানে ব্রিজ করে দেওয়ার ওয়াদা করে ফেললেন। আর গণভোটে কোনোদিন আপনার তাবৎ জিনিস তুলে ধরা হয় না। আচ্ছা বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন গণভোটে দিলেন তখন বললেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইউ অনুসৃত নীতিগুলা আপনি সমর্থন করেন, হা বা না। অনুসৃতির মধ্যে তো প্রায় 19টা দফা ছিল, তারা ছিল। অনেকে আছে 18টা এগ্রি করছে, একটা এগ্রি করে নাই। অনেকে 10টা করছে, 8টা করে নাই। তখন এটা কি হজবরল হয়ে গেল না? গণভোট কিন্তু এভাবেই হয়। ইভেন ম্যাডাম জিয়া যখন পার্লামেন্টারি সিস্টেমে আসলেন, গণভোট হলো, ঠিক একইভাবে কিন্তু এভাবে হয়েছে। আপনার যদি পছন্দ না হয় আপনি নো দিবেন। আর গণভোট এটা ছেলে খেলার মতো না যে আরেকবার দিয়ে দেখেন, তারপর আওয়ামী লীগ যদি ভবিষ্যতে একবার আসে তাহলে আরেকবার দেন না। এইভাবে টেস্টেড না। জনগণের অভিপ্রায় হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। আর রাষ্ট্রের সর্বোচ্চ আইন নিয়ে হেলো বা ফুটবল খেলা বা গোলকিপারের মতো এভাবে হয় না। এইটা জনগণ একবার দিয়ে দিছে, জনগণ দিয়ে দিছে তাদের অভিব্যক্তি, এবং যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের দায়িত্ব হচ্ছে সেইটা ইমপ্লিমেন্ট করা। দেখেন, সংবিধান যদি বলেন তাহলে অনেক কিছু কিন্তু আপনি ফেসে যেতে পারে। আপনি বললেন সংবিধানে গণভোট নাই। আচ্ছা বলেন তো, সংবিধানে কি আছে 5ই অগস্ট এইভাবে একটা নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশছাড়া করা? 7-এর ক এখনো বহাল, 7-এর খ এখনো বহাল। আপনি রাষ্ট্রদ্রোহিতার মামলায় পড়তে পারেন, এবং রাষ্ট্রদ্রোহিতার মামলা হচ্ছে সর্বোচ্চ আইন, আর সর্বোচ্চ আইন হচ্ছে ডেথ পেনাল্টি। তো আপনি যখন বলবেন যে, এবং শুধু 7-এর ক আপনি ভালো করে পড়েন, কেউ যদি ষড়যন্ত্র করে, কেউ যদি প্ররোচনা দেয় সংবিধান চেঞ্জ করতে, রাষ্ট্র সরকারকে উৎখাত করতে, তাহলে মানে সর্বোচ্চ অপরাধী হবে, এবং সর্বোচ্চ অপরাধের শাস্তি পেনাল কোড অনুযায়ী মৃত্যুদণ্ড। তো আপনি সংবিধানে গেলে তো অনেক কিছু সংবিধান বলে জানুয়ারিতে ইলেকশন হয়েছে, তো ডিউ ডেট হচ্ছে 2029-এ। তো এবার তো ইলেকশন হওয়ার কথা না। বা ইন্টারিম গভর্নমেন্ট যে আপনি শপথ নিলেন, কোন দ্বারায় নিল? বাংলাদেশের সংবিধানের একটা প্রভিশন দেখান যেখানে ইন্টারিম গভর্নমেন্টের প্রভিশন আছে, ইন্টারিম গভর্নমেন্টের শপথের ব্যাপার আছে? নাই। তো সংবিধান বলে তো অনেক কিছু পারবেন না, এবং সাংবিধানিক ভাবে অনেক কিছু আপনি মানতেও পারছেন না। আপনাকে বলি সংবিধান বা অতীতে ফেসিবাদী সংবিধান কি তাহলে আসলে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে এইসব প্রসঙ্গের ক্ষেত্রে? তাকে তো ওই যে মাসুদ কামাল সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন যে আপনি সংবিধানে যেটা আছে একবারে মানতে হবে, আনটিল এন্ড আনলেস ইউ চেঞ্জ ইট। কিন্তু এই চেতনা বা এই জিনিসটা তো আমাদের দেশে গড়ে ওঠে না। আমরা ওই যে দেখেন না, আগের সরকার বলতো যে এক চুল পরিমাণ আমরা সংবিধান থেকে নড়বো না, কিন্তু ওনারা দুজন মাইলকে মাইল দূরে ছিলেন। আপনি সংবিধানের একটা দ্বারা আছেন ন্যায়পাল নিয়োগ করতে, এইটা আজকে 40-44 বছর হয়ে গেছে, কোন সরকারই এই ন্যায়পাল গঠিত করে নাই। অর্থাৎ সাংবিধানিক ভাবে প্রত্যেকটা সরকারের ম্যান্ডেট ছিল ন্যায়পাল প্রতিষ্ঠা করা। তাহলে এই ধারাটা কেন সংবিধানে ছিল, সংবিধানে আছে? জি, তো এই জন্য আমি বললাম যে সংবিধানে নাই, এজন্যই তো গণঅভ্যুত্থান এবং বিপ্লব বা মাস আপরাইজিং কোনোদিন সংবিধান মেনে হয় না, কোথাও নাই, পৃথিবীর কোনো ইতিহাস নাই। তবে হ্যাঁ, একটা জিনিস কমলা ঠিকই বলেছেন যে 5ই অগস্টের গণঅভ্যুত্থানের পরে বেশ কিছু জিনিস করা যেত, যেমন ওই যে সংবিধান সাসপেন্ড করা অথবা সাবজেক্ট টু প্রক্লামেশন, এই ধরনের করলে পরে তখন অনেক কিছুর
প্রবলেমের উদ্ভব হতো না। গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হলো, অন্তর্বর্তীকালীন সরকার, তারাই কি সংবিধানকে আরো প্রাসঙ্গিক করে রেখেছেন কিনা? সাংবিধানিক সরকার এবং এই যে শব্দগুলো বারবার ঘুরে এসেছে, একটা গণ অভ্যুত্থানের পরে সংবিধানের ব্যাপারে একটা তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, যেটা নেওয়া হয় নাই, যার কারণে যে জুয়াতালি দিয়ে সংবিধানের ভিতরে থাকার চেষ্টা করেন। এখন মনে করেন আপনার 7 হাতি বা 10 হাতি কাপড় দরকার, এবং 5 হাতি কাপড় আছে, মাথা যদি আপনি ঘুরেন পা উঠে যায়, পা উঠলে মাথা উঠে যায়, এই ধরনের অবস্থা হয়ে গেছে। আপনি কি পরিমাণ, আপনি যে সংবিধান মনে করেন সাংবিধানিক ভাবে সুপ্রিম কোর্ট হচ্ছে গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, কি পরিমাণ গণঅভ্যুত্থান হয়েছিল, প্রধান বিচারপতি সহ তাবৎ টেবিলের ডিভিশন দেশ ছেড়ে পালাইছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে, বাইদুল কালাম ক্ষতিপূরণ পালাইছে। এটা কি সংবিধান মনে হয়েছে, বা সংবিধানের ভিতরে আপনি এটা কোনো ইয়ে পাবেন? সেক্ষেত্রে গণভোটটি তো হয়েছে, সেটি বৈধ কি অবৈধ অধ্যাদেশ নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু নির্দিষ্ট যে সময়সীমার মধ্যে তার আইনে পরিণত হবার কথা ছিল সেটি তো অতিক্রান্ত হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আসলে আপনি সেই বিষয়ে কি বলবেন? না, অনেক জিনিস আছে সময়ের জিনিস সময়ের কাজ করতে হয়। আপনি যদি সকাল 10টা বা 9টার সময় উঠে বলেন আমি সেহরি খাবো, কে সেহরি খাওয়াবে আপনাকে? সেহরির সময় তো চলে গেছে। তো এই জন্য তাহলে এখন আসলে সমাধানের জন্য আপনার কোনো পরামর্শ রয়েছে এই প্রসঙ্গে? না, এখনো তো ওই যে অধ্যাদেশে অর্ডারে লেখা আছে যে 6 মাসের ভিতরে না হলে স্বয়ংক্রিয়ভাবে সেখানে প্রতিষ্ঠা হতে পারে। এখন কথা হচ্ছে যে আপনাকে মানার মতো মেন্টালিটি থাকতে হবে। এটি স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিণত হবে এরকম কিছু কি উল্লেখ রয়েছে? আইনে পরিণত হবে, কিন্তু কার্যকর কে করবে? কার্যকর সরকার করতে হবে। কিন্তু সরকার যদি এটা অন্য স্ট্যান্ড নেয়, বা সরকারের যদি ড্যাম কেয়ার টাইপের থাকে এবং তারা টুতার মেজরিটি নিয়ে আসে, তখন তো অন্য কেউ কিছু করতে পারবে না। তখন ওই যে বিরোধী দল যারা রাস্তা যাওয়ার চেষ্টা করতেছে, একটা অশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এবং আমরা ধন্যবাদ আপনাকে, ফিরবো আপনার কাছে। আমি একটু অন্য অতিথির কাছ থেকে একটু শুনে আসি। অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ জয়নুল আবেদিন মেসবা, এই প্রসঙ্গটিতে আপনার কাছে শুনতে চাই যে 60 দিন অতিবাহিত হয়ে যাবার পরেও স্বয়ংক্রিয়ভাবে এটি কি কার্যকর হবার কোনো বিধান রয়েছে সেখানে? এবং এই যে জাতীয় নির্বাচন সঙ্গে যেটি অনুষ্ঠিত হয়েছিল গণভোটে, সেটিরও কি আসলে বৈধতার জায়গায় কোনো চ্যালেঞ্জের অবকাশ রয়েছে কিনা? এটা আইনের ব্যাখ্যাটা আমার মনে হয় সঠিক নয়। কারণ হচ্ছে এটা কোনো আইন না, আর সেটা হচ্ছে প্রেসিডেন্ট যদি কোনো আইনে স্বাক্ষর না করেন সেক্ষেত্রে। আর সেই জন্য এই যে ব্যাখ্যাটা আমরা শুনলাম যে 60 দিনের ভিতরে কার্যকর না হলে এটা কি সংবিধানের যোগ হয়ে যাবে? এটা কি এটা ইচ্ছে করলে এটা যোগ হয়ে যাবে? আমি যে কথাটা বলতেছি যে জামাতে ইসলাম আমি যেটা বলেছেন এটা পলিটিক্যাল স্টাম্পবাজি। উনি যদি এতই ওনার এই যে এইটার ব্যাপারে এতই থাকতো, উনি এই অধ্যাদেশ নিয়ে সংসদে বিলের ব্যাপারে কথা বলতে পারতেন। উনি কি কোনোদিন 90 দিনের ভিতরে কখনো একটা দরখাস্তে বলছেন যে এই বিলটা উত্থাপন করা হোক? উনি কিন্তু তা করেন নাই। বাইরে বলতেছেন, বাইরে জনগণকে বলার জন্য। রাজনীতিতে 2টা পার্ট থাকে, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা আউটসাইডের। উনি আউটসাইডে বলতেছেন, ইন্টারনালে যখন বসতেছেন তখন তো সংসদের ভিতরে তো খুব ভালোই আছেন, আলোচনা করতেছেন। এই জন্য ওনার এই কথা বক্তব্য ওই আমিরের সাহেবের বাইরের জায়গার যে বক্তব্য, এটা এটা প্রকৃতপক্ষে ওনাদের মনের কথা নয়। আর একটা হচ্ছে আমি যেটা বলবো সেটা তো আপনারা দেখবেন যে পঞ্চদশ সংশোধনী যেটা হাইকোর্ট বাতিল করলো 2024-এ, এরপরে আসে এইটা এরপরে অ্যাপিলেট ডিভিশনের রায় দিল এই কিছুদিন আগে। ম্যাটারটাই সাবজুডিস। এখন সাবজুডিস ম্যাটারে আমি শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করব কি করব না, এখন যেহেতু ওই টোটালটাই নির্ভর করবে পঞ্চদশ সংশোধনের উপরে। ফুল রায় পাওয়ার পরে আমাকে সংসদে কতটুকুন সরকার সংসদ সদস্যদের উপরে অথবা পার্লামেন্টে কতটা পাওয়ার দেয়, আমি ঠিক তারপরই পার্লামেন্টে যদি বলে যায় না ওই শেখ মুজিবের সাহেবের ছবি রাখতেই হবে, এরকম যদি নিশ্চয়তা থাকে সেটা একরকম। এটা তো আর যদি বলে না পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে এই বিষয় ছাড়া বাকিগুলা, তখন পার্লামেন্ট যদি সিদ্ধান্ত না নেয় তখন অন্য বিষয়। ম্যাটারটা যেহেতু সাবজুডিস, টোটাল ম্যাটারটাই সাবজুডিস পঞ্চদশ সংশোধনীর, সাবজুডিস ম্যাটারে আমি কিভাবে সিদ্ধান্ত নিব? আর যেহেতু আর একটা হচ্ছে যে আমরা যেটা সংবিধান লঙ্ঘনের কোনো কারণই নেই। যদি সংবিধান লঙ্ঘন হয়ে থাকে আদালত আছে, যে আমরা কোথায় কোথায় সংবিধান লঙ্ঘন করতেছি এখানে আদালতে যাবে, সেখানে আমরা আদালতে ফেস করব। এই জন্য যেটা বিষয় যে যেটা বিচারিক বিষয় সেটাকে এনে, আর এই যে সালাউদ্দিন সাহেব বলেছেন এটা কিন্তু অনেক পুরান বক্তব্য, আবার নতুন করে বলছেন। এইটা এখন আবার এই পর্যায়ে এসে 90 দিন পার হয়ে যাওয়ার পরে যদিও যেটা বলতেছিলেন যে এটা সংবিধানে
এটা এমনি এমনি কার্যকর হবে। তা কার্যকর কি সাংবিধানিক এরকম রুল আছে যে সংবিধানে কার্যকর হবে? আর একটা বিষয়, বিপ্লবের পরে অথবা আমরা বিপ্লবই ধরে নিলাম, অথবা এই বিপ্লবটা ধরে যদি নেই, তখন তো কনস্টিটিউশন সাসপেন্ড করতে পারতো, আর একটা নতুন করে সংবিধান লিখতে পারতো। তারা তো কোনো দিকেই যায় নাই, তারা তো এটাকেই ধরে রাখছে। আবার এইটাকেই যদি ধরে রাখেন, আবার ওদিকে কোর্টেও গেলেন, কোর্টেও তো সুজন গেছে, কোর্টে তো বিএনপিও জানে, অন্যরাও জানে, সুজন গেছে, এবং সেখান থেকে একটা জাজমেন্ট আসতেছে। আমরা এরপরে রিভিউ হবে কিনা সেজন্য অপেক্ষা করতে হবে। এই জন্য আমাদের ওই পঞ্চদশ সংশোধনী যেগুলো আনা হয়েছিল, সেইগুলো আমাদেরকে তখনই মানতে আমি বাধ্য হব যখন অ্যাপিলেট ডিভিশন যেই বিষয়গুলো আমাদেরকে বাধ্য করে দিবে, অথবা যেগুলো আমাকে বলবে যে তুমি এটা সরাই দিতে পারো, রাখতেও পারো, তখন আমি বিলটা এনে ওই সংসদে বিলটা এনে, সরকারি দল অথবা বিরোধী দল বিলটা এনে তখন পরিবর্তন অথবা পরিমার্জিত হবে, এর আগে না। জি, গণভোটের প্রসঙ্গ আসছিল, জুলাই সনদের প্রসঙ্গটিও আসলে না নিয়ে এসে পারাই যাচ্ছে না, সেটি এর সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গণভোটের পর জুলাই সনদের স্বাক্ষর, সংবিধান সংস্কার, পরিষদ গঠন এবং সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলোর সাথে বিএনপি শুরু থেকে একমত ছিল, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা রাষ্ট্রপতির আদেশ, গণভোট, জুলাই সনদের বাধ্যবাধকতার বিষয়গুলোকে অস্বীকার করছে। এসব নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি। আপনার সঙ্গে প্রশ্ন হচ্ছে, আপনার কাছে ক্ষমতার সঙ্গে জুলাই সনদের কি কোনো দ্বন্দ্ব রয়েছে? জুলাই সনদ বা সেই কথাগুলো যেগুলো দীর্ঘ সময় ধরে সংস্কার কমিশনে আলোচনা হয়েছে। মিয়া গোলাম পরোয়ার যে কথাটা বলেছেন যে জুলাই সনদের সঙ্গে বিএনপি নির্বাচনের আগে একমত ছিল, কথা তো সত্য ছিল, তো আমরা দেখছি তো ছিল। এবং জাতীয় ঐক্যমত্য কমিশন পুরো জিনিসটাই আমার কাছে মনে হয় একটা ফালতু জিনিস ছিল, এটা আমার কাছে মনে হয়। এটা ছিল হলো ডক্টর ইউনূস কামটা করছিল তার অবস্থানটাকে, তার ক্ষমতায় থাকাটাকে দীর্ঘায়িত করার জন্য। এইভাবে জাতীয় ঐক্যমত্য হয় না। ওখানে কি পুরো জাতি ছিল ওখানে পুরো জাতি বলেন আপনি? ওখানে আপনার লেবার পার্টি ছিল, কিন্তু জাতীয় পার্টি ছিল না। তো জাতীয় পার্টি যে লোকটা আছে, ওরা কি এই জাতির পার্ট না? তারা ছিল। তো এখন আপনি বলেছেন সে ভালো না, তো ভালো না নির্ধারণ করে এখতিয়ার আপনার কে দিল? আপনি কি বিচারক ভাই? বলবেন যে এটা পিপুলস উইল, পিপুল আইন পিপুল না, আপনি যে বলবো ওটি পিপুলস উইল, এই কথা তো আওয়ামী লীগ কইতো। আওয়ামী লীগ যেটা পিপুলস উইল, ও যেটা মনে করতো ওটাই পিপুলস উইল, ওইটা হাসিনা যেটা মনে করতো ওইটাই পিপুলস উইল ছিল তো। ক্ষমতা হাতে আপনার মনে করেন আপনি একটা বন্দুক দিয়ে খাড়াই আছেন, আপনি আমার বলতেছেন যে এই চা খাও, আমি খাইতেছি, এই কি বলো মিষ্টি কিনা, আমি মিষ্টি বলতেছি, বলছে না এটা মিষ্টি না, এটা টক। হ্যাঁ টক স্যার, কারণ বন্দুক তো আপনার হাতে রে ভাই, কিন্তু এইগুলি পিপুলস উইল হয় না। ওই আপনি কিছু আমি যদি বলি পিপুলস উইল না, তাহলে আমার উপর আপনি মব চালাই দিবেন, আপনি আমি চিনি না, মব চালাই দিবেন আপনি আমার উপর। কাজে এইটা হলো জাতীয় ঐক্যমত্য কমিশন নামে যে জিনিসটা হয়েছিল, এই পুরো জিনিসটা এটা বোগাস একটা জিনিস ছিল। তো এইটা কেন করেছিল ডক্টর ইউনূস? নিজের সুবিধার জন্য, আরো দীর্ঘদিন থাকা যায় কিনা এই ধান্দা থেকে সে এই কামটা করছিল। তো ওইখানে কিন্তু ছিল আপনার বিএনপি পরিপূর্ণভাবে ছিল। আমি তো বললাম আমি বিএনপির জন্য তীব্র সমালোচনা করি, বিএনপি এই কাজটা অন্যায় করছে। বিএনপি যদি ওদিন বলতো যে এটা আমি মানি না, তাহলে কি হইতো? বিএনপির ধান্দা হলো যে কোনোভাবে তাইরে নাইরে কইরা খেলে ইলেকশনটা দেও, তাহলে আমি ক্ষমতায় যাব। হয়েছেও তাই। এখন এই তাইরে নাইরে করে দেশে ক্ষমতায় আসছে, এখন সে ক্ষমতায় আসার পরেও 2টা অধিবেশন চলে গেল, কিন্তু তারা কি পারতো না প্রথম অধিবেশনে সংবিধান সংশোধন করতে? করলো না কেন? এখনো তারা যা করতেছে, তারা সংবিধান বিরোধী অনেক কাজ করতেছে, এখনো তারা করতেছে কেন? সংবিধান আপনার মতো করে নেন, আপনার 213 জন আছেই, করেন না কেন? তো এই যে কাজগুলো শুনেন, যখন হয় কি জানেন, যখন কেউ ক্ষমতায় থাকে তখন তারা মনে করে যে আমার আর শেষ নাই। শেখ হাসিনাও ভাবছিল তার আর শেষ নাই, সে থাকবে, সারা জীবন থাকবে, কিন্তু সে যে হয়ে যাবে। যে বলেন একটা কথা, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাসটা এগুলো শিক্ষা নেয় না। এটা বিএনপিও নেয় নাই, এখন নিচ্ছে না, আওয়ামী লীগও নেয় নাই, এটা অন্তর্বর্তীকালীন সরকারও নেয় নাই। নেওয়া উচিত। আমার কথা হলো যে আপনি কতটুকু মানবেন, যতটুকু বলবেন যে আমি এটা মানি, আপনি এটা মানতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার বলছে আমি সংবিধান মানি, কারণ আমার এটা সাংবিধানিক সরকার বলে তারা আনে নাই, অমান্য করছে। এই সরকারও বলতেছে আমি সংবিধান মানি,
বাট তারা মানতেছে না। উনি যেটা বললেন সাব জুডিস, ঠিক আছে, সাব জুডিস কবে হইলো, রায় দিল কবে? রায় দিল দিনে দিনে 7 দিন হয়েছে মাত্র। আগের অধিবেশনে তারা কি করে বললো যে স্বাধীনতার ঘোষক জিয়া রহমান? ওই সংবিধানে কোথায় লেখা আছে? বরঞ্চ ওই সংবিধানে স্পষ্ট করে লেখা আছে যে স্বাধীনতার ঘোষক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্পষ্ট করে লেখা আছে ওখানে। তো সাব জুডিস হলো ওই দিন ভাই, রায়ের পরে। রায়ের আগে আপনি করলেন নাকি কাম? দরকারটা কি ছিল? একটু ধৈর্য ধারণ করতেন। স্বাধীনতার ঘোষককে এটা বলার দরকারটা কি? আপাতত চুপ থাকেন, কিন্তু অতি উৎসাহে আপনি সংবিধান উল্লঙ্ঘন করে দিলেন। তো আমার কথা হলো ওইটাই ভাই, যে আপনি এটা মানেন কি মানেন না এটাকে বলেন। যদি না মানেন তাহলে তো আপনার সঙ্গে কোনো তর্কই নেই, আপনি যা ইচ্ছা আপনি তা করতে পারবেন। বলতেছেন মানি, কিন্তু তারপরে মানতেছেন না, এইটা কিন্তু ভাই আমাদের মনে থাকবে, এটাই জাতিরও মনে থাকবে, ইতিহাস যুক্ত যাবে না। শেখ হাসিনা কবে কি বলছে? ওই শেখ হাসিনা যেটা বলছে সংবিধান, শেখ হাসিনা কি সংবিধান মানছে নাকি? ওই সংবিধানে কোথায় লেখা আছে যে এভাবে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে? উনি করছে না, ওনার পোলাপান্ডা করছে না। ওই সংবিধানে কোথায় লেখা আছে যে প্রাইম মিনিস্টারের বোন এরকম রাষ্ট্রীয় মর্যাদা পাবে? পাইছে না। কাজেই শুনেন, আমি একটা কথা বলে শেষ করি আপনাকে। এটা হলো কি, নিয়তটা হলো বড় জিনিস। বাদ দেন সংবিধান, বাদ দেন আইন কানুন। আপনি বলেন তো, আমি তো মুসলমান ভাই, আপনি মুসলমান, আপনি মুসলমান, সবাই আমার মুসলমান, তাই না? আমাদের গাইড বুকটা কোনটা? পবিত্র কোরআন। কোরআনকে আপনি যেভাবে মানেন সেভাবে আমি মানি, সেভাবে উনি মানেন, সেভাবে উনি মানেন। যদি না মানেন, যিনি না মানবেন তার জন্য তো ভয়ানক শাস্তি আছে কিন্তু। তো ওই ভয় আমরা পাচ্ছি না। তো কোরআনই ভালো মতো ঠিকঠাক মতো ভয় পাই না, আর এটা হলো কি আপনার সংবিধান। জি, ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার নাজির আহমদ, আপনি শুনছেন আমাদের, আশা করি। এই যে ক্ষমতার সঙ্গে জুলাই সনদ এবং সংস্কারের কি আসলে দ্বন্দ্ব রয়েছে? আপনি কি তাই মনে করেন? গোলাম পরোয়ারের সঙ্গে আপনার বিশ্লেষণটি কি? না, আমি আসছি, আমি দুইটা জিনিস ক্লারিফাই করে নেই। খুব সুন্দর আমাদের মাসুদ কামাল সাহেব বলেছেন যে নিয়ত সবচেয়ে বড় জিনিস। আসলে তো কোরআনের পরে সর্বোচ্চ স্থান হচ্ছে হাদিস শরীফের, বুখারী শরীফ, এবং বুখারী শরীফের প্রথম হাদিসটাই হচ্ছে নিয়তের ব্যাপারে, মানে কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। এটার ব্যাপারে বুখারী শরীফের প্রথম হাদিস। আচ্ছা, ওই যে আমার আইনজীবী বন্ধু, তার ওনার বেশ কিছু কনসেপচুয়াল ব্যাপারে আমার একটু দ্বিমত আছে আর কি। ওই যে সাব জুডিস কোনটা আর কোনটা কিভাবে কি বলে কার্যকর হয়। দেখেন, এটা সাব জুডিস না, হাইকোর্ট রায় দিয়েছে ৫ম সংশোধনীর ব্যাপারে, এবং কিছু লোক আপিল করেছে, আপিল বিভাগে আপিল ডিসমিস করেছে। আদালত বলে না এই যে আমরা অবজারভেশন দেব, তার মানে হাইকোর্টের রায়টাই বহাল। হাইকোর্টের রায় কি ছিল? হাইকোর্টের রায় ছিল যে এইগুলার ব্যাপারে হাইকোর্টের কোনো ফাইন্ডিং নাই, দে উইল লিভ টু দ্য পার্লামেন্ট টু ডিসাইড। তাছাড়া সংবিধানের পার্ট ছিল এটা, আপনি সাবজুডিস বলে চালিয়ে দিবেন কিভাবে? আপনি তো অনুসরণ করবেন সংবিধান। যতক্ষণ পর্যন্ত আদালত আদেশ না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি অনুসরণ করা আপনার জন্য সাংবিধানিকভাবে বাধ্যবাধক। এখানে সাবজুডিস বলবেন কি হবে? ব্যাপারটা অলরেডি ফাইনাল হয়ে গেছে অ্যাপিলেট ডিভিশন থেকে। এখানে তারা নতুন করে রায় দিচ্ছেন না, বলছে যে আপিল ডিসমিস, হাইকোর্টটা বহাল থাকে। এবং মাসুদ কামাল সাহেবের সাথে আমি পুরো একমত যে আপনি সংবিধান চেঞ্জ করার আগ পর্যন্ত সংবিধানে যেটা আছে ওইটা মানতে হবে, আপনার বিরুদ্ধে গেলে মানতে হবে, তখন গিয়ে একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট হবে বাংলাদেশে। আর তাছাড়া হাইকোর্ট যদি ইনজাংশন দিত বা স্টে করতো, তখন কিন্তু আপনি বলতে পারতেন যে এটা সাবজুডিস ম্যাটার। ইনজাংশন দেয় নাই, হাইকোর্টের রায় ফাইনাল। আর তাছাড়া উনি যে গণভোটের ব্যাপারে বললেন, 47 সিলেটকে নিয়ে গণভোট হয়েছে, একদিনই কার্যকর হয়েছে, একদিনে গণভোট হয়েছে। ব্রেক্সিট নিয়ে গণভোট হয়েছে, একদিনেই কার্যকর হয়েছে, একদিনেই গণভোট হয়েছে। স্কটল্যান্ডে দেওয়া হবে, ডজন উদাহরণ দেওয়া যাবে। গণভোট একটা লাইটলি ব্যাপারটা টেকেন খেলা হিসাবে নেওয়ার ব্যাপার না। গণভোট একটা, মানে দেখেন, পার্লামেন্ট কিন্তু সার্বভৌম নয়, সুপ্রিম কোর্ট সার্বভৌম নয়, জনগণ সার্বভৌম, এবং জনগণ তাদের অভিপ্রায় দিয়েছে গণভোটের মাধ্যমে। সুতরাং এইটাকে যতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদরা ট্যাকেল না দিবেন, শ্রদ্ধা না করবেন, বাংলাদেশের সুস্থতা কখনো ফিরে আসবে না। আর তাছাড়া আপনি যেটা প্রশ্ন করেছেন যে সংস্কারের ব্যাপারে, দেখেন, বিএনপি বা বর্তমান সরকার যেটা চাচ্ছেন যে তারা অ্যাক্ট অফ পার্লামেন্ট বা সংবিধান সংশোধন করে সংস্কার করবে, কিন্তু সংবিধান সংশোধন করে সংস্কার করতে গেলে যেটা সমস্যা হবে, 8ম সংশোধনী, 5ম সংশোধনী, 7ম সংশোধনীর মতো বাতিল হয়ে যাবে। কারণ কিছু জিনিস আপনি সংশোধন করে টাচ করতে পারবেন না। যেমন এরশাদ সাহেব চাইছিল যে আর 6টা না কয়টা জেলাতে হাইকোর্ট নেবে, পারলো না, ওই যে বেসিক স্ট্রাকচারে আটকে দিল। এরপরে অনেক কিছু আছে, যেমন কি বলে দ্বিকক্ষ পার্লামেন্ট, ওইটাও কিন্তু বেসিক স্ট্রাকচারে চলে আসতে পারে, ইউনিটারি স্টেট। সুতরাং
এইভাবে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন না শুধুমাত্র সংবিধান চেঞ্জ করে। শুধুমাত্র জনগণের অভিপ্রায় অনুযায়ী যদি আপনি গাঠনিক বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার ইউজ করে করেন, তখন সুপ্রিম কোর্ট উড নট বি এবল টু টাচ। এভাবে ডজন খানেক উদাহরণ আছে, একবারে উগান্ডা থেকে শুরু করে ইন্ডিয়া পর্যন্ত, ধন্যবাদ। জনগণের গাঠনিক পাওয়ার ইউজ করে যখন একটা চেঞ্জ হয় তখন সুপ্রিম কোর্ট টাচ করতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার নাজির আহমেদ। অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ জয়নুল আবেদিন মেজবা, একেবারে শেষ প্রান্তে আমরা যেটি বলছিলেন পূর্ববর্তী বক্তা, সেখানে যদি আপনার কিছু বলবার থাকে বলবেন। সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী, তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে বিতর্কের অবসান হওয়া উচিত। আপনি কি মনে করেন সেটি হওয়া উচিত? এবং আসলে সরকারও তো বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, কবে নাগাদ আমরা দেখব যে সেই বাস্তবায়নটি হচ্ছে? আমি প্রথমে একটি সংক্ষেপ উত্তর দিয়ে নিচ্ছি, যেটা সাবজেক্ট ইজ ম্যাটার। 14ই ডিসেম্বর 2024 সালে হাইকোর্ট রায় দেয়, এরপরে অ্যাপিলেট ডিভিশনে যায়। যেটা অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে, সেখানে একজন আইনজীবী অথবা আমরা যে আইনের হয়ে আমরা কিভাবে বলতে পারি যে এটা অ্যাপিলেট ডিভিশন আমি কার্যকর করবো, ওখানে হাত দিব? অ্যাপিলেট ডিভিশনের কোনো বিষয়ে কার্যকর থাকলে এটা কারোই সম্ভব না, এবং এটা বলা মানে একটু গায়ের জোরে বলা, এর বাইরে কিছু না। আমি যেটা বলে করি, যেটা আপনি বলেছেন যে জুলাই সনদ, বিএনপি মহাসচিব যেটা বলেছেন, আমিও মনে করি যে সেটাই হওয়া উচিত, এবং একসময় সব বিতর্ক অবসান হয়ে দেশের জন্য কার্যকর, জনগণের জন্য যেটা ভালো সেদিকে যাওয়া উচিত। দেখেন, বিএনপি অনেকবার অনেক বিপদের মুখে পড়েছে দীর্ঘদিন, মানে দীর্ঘদিন সরকার গঠন করে তার বিভিন্ন সময়, অর্থাৎ পোড় খাওয়ার একটি দল, তাদের সুদিন এবং দুর্দিন দুটিই আছে। তো যেহেতু সুদিন এবং দুর্দিন আছে, বিএনপি অবশ্যই আমি আশা করব যে তার ভবিষ্যৎ চিন্তা করেই প্রতিটা পদক্ষেপ নেবেন। আর যদি ভুল হয় জনগণের কাছে, সেই হিসাব তো জনগণের কাছে থাকবেই। আর সর্বশেষ যেটা বলতেছি, জাতীয় ঐক্যমত কি আসলে সম্ভব? একসাথে সবাই মিলা 100 বাংলাদেশের 100% লোক একসাথে হবে, এটা কখনোই সম্ভব না। জাতীয় ঐক্যমত যেটা করছিল, সেটা যদি দেশের রাজনীতিবিদরা তাকে যতটুকু সহযোগিতা ইউনূস সাহেবের সাথে না করতো, তাহলে আজকে ইউনূস সরকারই থাকতো, ডেমোক্রেসি অথবা নির্বাচিত কোনো সরকার আসতো না। সেই জন্য যে যতটুকুনি করেছেন অথবা যার যত প্রয়োজনে করেছেন, অন্ততপক্ষে ওই 111-এর যেই বিএনপি 111-এর সময় তৎকালীন ফখরুদ্দিনদের সাথে একটু ইয়েস না বলার কারণে বিএনপি 15 বছর রাস্তায় রয়েছে, আমাদেরকে আরও বেশি থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। জনাব মাসুদ কামাল, একেবারে শেষ মুহূর্তে ছোট করে আপনি যদি কিছু যুক্ত করতে চান। দেখেন, আমি খালি একটা কথাই বলি যে এই যে বিএনপি এবং জামাত ইসলামী অথবা এনসিপি সংসদের ভেতরে বাইরে এই যে আন্দোলন করছে, কথা বলছে না, এইটার ভাই, এটা আপনারা শেষ করেন। আমি তো আর পলিটিক্স করি না ভাই, আমি তো সাধারণ মানুষ। এটাকে প্লিজ শেষ করেন। আপনারা সবাই জানেন যে কী করতে হবে, না জানার কোনো কারণ নাই, মুস্তাফুজি করার তো কোনো দরকার নাই, শেষ করে ফেলান কিছু একটা। কারণ আপনারা যতদিন এটা থাকবে ততদিন কী হবে জানেন, দেশটা দ্বিধাবিভক্ত হতে থাকবে, মানুষ মানুষকে অবিশ্বাস করবে। আর এই ফাঁকে যাদের তাড়াতে পারে আপনারা খুব মহা আনন্দে আছেন, তারা কিন্তু ঢুকে পড়বে।